টিভিতে ব্যাকস্টেজের পর্বতে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শম্ভু অজিন্তে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে খেয়ে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, আপনার প্রিয় দল আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্যালোচনার দ্বিতীয় পর্যায়ের শেষতম পর্ব অর্থাৎ পঞ্চম পর্বে রয়েছেন আপনারা। এই পর্বে যার বক্তব্য শুনবো সেই মানুষটির সঙ্গে আমার পরিচয় বেশ দীর্ঘদিন। 2011 সালে যখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অভিনয় নিয়ে পরীক্ষা দিচ্ছি, সে সময় আমাদের পরীক্ষক হিসেবে এসেছিলেন এই মানুষটি। যদিও তারও আগে তার নাটক আমি দেখেছিলাম বিশ্বভারতীতে পড়ার সময় লিপিকা প্রেক্ষাগৃহে। সে নাটক থেকে আমি অভিভূত হয়ে গেছিলাম, তার মঞ্চসজ্জা থেকে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। শ্রী আশিস দাস। বলো বলো, গোবরডাঙ্গা অঞ্চলে দুই আশিস দাই পাশাপাশি হাতে হাত ধরে যেভাবে বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিকারের আমাদের গর্বের উদ্রেক করে। শ্রী আশিস দাসের জন্ম 1963 সালে এবং তারপরে নাটক নিয়ে তার পড়াশোনা, নাটক নিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। জর্জ কলেজ কলকাতা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিনি পরীক্ষক এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এবং শিশু কিশোর একাডেমির তিনি প্রাক্তন সদস্য। অনেক বিখ্যাত মানুষকে তার গুরু হিসেবে পেয়েছেন, যাদের মধ্যে অন্যতম পিটার ব্রুক, গুন্টার গ্রাস, মার্সেল মাসো। এছাড়াও তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন বাংলা থিয়েটারের বহু বিখ্যাত মানুষকে, যার মধ্যে অন্যতম মনোজ মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, উৎপল দত্ত, বাদল সরকার, খালেদ চৌধুরী, কুমার রায়, শক্তি সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস সেন, নিরঞ্জন গোস্বামী, যোগেশ দত্ত, সুরেশ দত্ত প্রমুখ নাট্য ব্যক্তিত্বদের সান্নিধ্য তিনি পেয়েছেন। 2008 সালে শ্রী আশিস দাস ভারত সরকারের সিনিয়র ফেলোশিপ লাভ করেন। 2003 সালে তার প্রযোজনা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে স্বীকৃতি লাভ করে। গোবরডাঙ্গা নকশা তার নাটকের দল এবং সেই নাটকের দলের হাত ধরে তিনি প্রচুর নাটক পরিচালনা করেছেন, অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় 40টি এবং পরিচালিত নাটকের সংখ্যা প্রায় 50টি এবং তিনি একইভাবে পাশাপাশি নাটক রচনাও করেছেন। তার পরিচালিত বিভিন্ন নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য বাবা বাগেশ্বরের ঘোড়া, শুভা, বিনোদিনী, ঘরে বাইরে, মহানগর, সমাধান, ডাকঘর, আত্মজ, একটি অসমাপ্ত প্রযোজনা ইত্যাদি নাটক। তার অভিনীত বিভিন্ন নাটকগুলির মধ্যে এই মুহূর্তে আমার যেগুলো মনে আসছে তার মধ্যে অন্যতম অনিকেল টিঙ্কেল, বাটারফ্লাই, মহানগর ইত্যাদি। এছাড়াও নাট্য জীবনে কাজের জন্য পেয়েছেন অনেক সম্মান, যার মধ্যে অন্যতম তথাগত সম্মান, শোভন পুরস্কার, গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মান, চিত্রা সরকার পুরস্কার, পেয়েছেন কালপুরুষ সম্মান, যুগতীর্থ সম্মান, বৈশাখী চক্রবর্তী সম্মান, গোবরডাঙ্গা শিল্পায়ন, অশোকনগর নাট্যমুখ, দত্তপুকুর দৃষ্টি, সমকালীন সংস্কৃতি, দক্ষিণেশ্বর সংকেত, হিপোক্রিটস প্রভৃতি নাট্যদল থেকে পেয়েছেন নাট্য সম্মান। এছাড়াও গোবরডাঙ্গা নকশা 40 বছর পূর্তিতে হাওড়ার নটোধা নাট্যদল তাদেরকে জানান নাট্য সম্মান। শ্রী আশিস দাস নকশায় তৈরি করেছেন নিজেদের নাট্যমঞ্চ। সেই নাট্যমঞ্চে আমরা অভিনয় করে এসেছি আমাদের লজ্জা নাটকটি নিয়ে। একটি অসাধারণ স্পেস, অসাধারণ কাজ করার জায়গা, দর্শকদের বসার জায়গাটি অত্যন্ত মনোরম, অত্যন্ত দারুণ, অত্যন্ত সুন্দর। বাংলা থিয়েটারের অন্যতম মুখ শ্রী আশিস দাসের বক্তব্য এবারে আমরা শুনে নেব। তাহলে নমস্কার, আমাকে বলতে হবে নবীন প্রজন্মের থিয়েটার এই বিষয়ে বলতে হবে। তাহলে এখন প্রথমেই প্রশ্ন আসে যে নবীন বলতে আমরা কি বুঝছি এবং তার কোনো সার্বজনীন যে অর্থ, নবীন মানে নতুন, এই নতুনের সংজ্ঞা কি হবে? তাহলে যার 20 বছর বয়স, যার 30 বছর বয়স, যার 40 বছর বয়স, বা যে থিয়েটারে নতুন এসছে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এই নতুনটা তো কোনো সে অর্থে মাপকাঠি করে নেওয়া যাচ্ছে না এবং তার কোনো সার্বজনীন যে অর্থ, নবীন মানে নতুন, এই নতুনের সংজ্ঞা কি হবে? তাহলে
যার 20 বছর বয়স, যার 30 বছর বয়স, যার 40 বছর বয়স, বা যে থিয়েটারে নতুন এসছে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, সেই নতুনটা তো কোনো সে অর্থে মাপকাঠি করে নেওয়া যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না, এবং যেহেতু আমি 50 বছর পার করে ফেলেছি, তার মানে এক অর্থে যদি ধরি যে আমার থেকে যারা জুনিয়র, রুদ্র যেভাবে বলছিল, আমার থেকে যারা জুনিয়র, যদি তাদের কথা বলতে চাই, তাহলে সেখানে যদি আমি ধরে নিই যে মোটামুটি একেবারে যারা শুরু করেছে 40-এর কাছাকাছি বয়স বা তার থেকে একটু উত্তীর্ণ হয়েছে, এরকমভাবে যদি ধরে নিই আলোচনাটা, প্রথমত এইটা ধরে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই আলোচনাটা, থিয়েটার তো সারা পৃথিবী জুড়ে হচ্ছে, আমার এই আলোচনাটা আমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ করতে হবে। আর তারপরে তৃতীয়ত হচ্ছে যে যারা খুব কমফোর্ট জোনে থিয়েটার করছেন, যারা মানে আমি বা আমারও অগ্রবর্তী যারা, আমরা যে থিয়েটার করেছি, যে থিয়েটারের জার্নির মধ্যে দিয়ে গেছি, তার বাইরে আদারওয়াইজ কিছু ভাবছে, ইন্সপিরেশন থাকতেই পারে, কিন্তু আর থিয়েটার মানে গোবরডাঙ্গা নকশা যখন প্রথম শহরে যাই, তার আগে 20 বছর আমরা থিয়েটার করেছি ফেরিওয়ালার মতো মাথায় ঝুড়িয়ে নিয়ে, ফেরি করার মতো করে সারা বাংলায়, সারা ভারতবর্ষে, মূলত সারা বাংলাতে। সেই থিয়েটার করবার পর যখন শহরে প্রথম আমরা যাই, তখন আমার মনে আছে স্পষ্টত, আমার বয়স তখন 37 বছর। মনে আছে এই কারণেই যে যারা বললে আমার থিয়েটারটা কোথাও সিগনিফিকেন্ট হয়ে ওঠে, সেই মানুষ সবই শহর কেন্দ্রিক, এবং তারা তখন বললেন আমি ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টর, আমার তখন বয়স 37। সেই জন্যে এই যে তার নবীন, যাদেরকে নবীন বলে বলবো, তাদের বয়স কতর মধ্যে হতে হবে, এইটার কোনো মাপকাঠি তো নির্ধারণ করা সম্ভব না। সেই জন্যে আমি চেষ্টা করছি এইভাবেই বলার যে যাদের বয়স মোটামুটি 40 বা তার আশেপাশের মধ্যে, তার নিচে। এইবার আমি আসলে থিয়েটারের সংঘবদ্ধতায় বিশ্বাস করি এবং সংগঠনে বিশ্বাস করি। থিয়েটার সবাই মিলে করতে হয়, সেটা সকলেই জানেন, এবং একটা ভালো থিয়েটার হয়ে উঠতে গেলে তার সংগঠন খুব মজবুত হওয়া প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। যে আধারের উপর দাঁড়িয়ে একটা পারফরমেন্স তৈরি হয়, একটা প্রোডাকশন তৈরি হয়, একটা প্রযোজনা তৈরি হয়। অতএব এ প্রসঙ্গে যদি বলি, আসলে কি আমরা সমুদ্রে দেখেছি জাহাজ ভেসে যাচ্ছে, জলের উপরেই অংশটা আমরা দেখতে পাই, তার নিচে যে অংশটা আছে সেটা তো আমরা দেখতে পাই না, কিন্তু নিচের অংশটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং সেই নিচের অংশটার ভিত্তিটা কত ইম্পর্টেন্ট, সেটা মজবুত না হলে এবং তলায় যদি একটা ফুটো থাকে, তাহলে সমস্ত জাহাজটাকেই নষ্ট করে দিতে পারে, ভেঙে পড়তে পারে। অতএব জাহাজের যে অংশটা আমরা দেখতে পাই, সেই অংশটা হচ্ছে পারফরমেন্স, আর যে অংশটা দেখতে পাই না, সেই অংশটা হচ্ছে সংগঠন। আমি সেই নবীনদের কথাই বলবো, যে নবীনদের সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। যারা এই ঘাটা মারবার সাহস রাখে, যারা কমফোর্ট জোনের বাইরে বেরোবার দুঃসাহস রাখে, ঠিক তাদেরই কয়েকজনের কথা আমি বলবো, এবং সেটা প্রথমে বলে নেওয়াই ভালো। আমি যাদের কাজ দেখেছি বা যাদের সম্পর্কে কম বেশি জানি, তাদের মধ্যেই আমাকে এই আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে।
তার মানে এই নয় যে এর বাইরেও নিশ্চয়ই অনেকে ভালো কাজ করছেন, হতেই পারে, কিন্তু সেটা আমার দেখা নয় বা জানা নয়, যে কারণে আমি সেটা নিয়ে খুব একটা কিছু বলছি না। আমি প্রশান্ত সূত্রধরের কথা বলব। উত্তরবঙ্গের ছেলে, রবীন্দ্রভারতী থেকে পাশ করে তারপরে সিকিম এনএসডিতে 1 বছরের কাজ করে প্রশান্ত এই নিরীক্ষামূলক কাজে কিন্তু ও করতে শুরু করেছে এবং সেটা খুব ইন্টারেস্টিং ভাবে করছে। তিতাস দত্ত, সেও খুব ভালো ভালো কাজ করেছে। দেবব্রত ব্যানার্জি, দেবব্রত ব্যানার্জি, ও আমার ছাত্রও বটে, ও খুব ভালো কাজ করছে, বিভিন্ন রকম নিরীক্ষামূলক কাজ। সেই সঙ্গে সঞ্জয় আচার্য, নৈহাটির ছেলে, ও যেমন লিখতে পারে, নতুন নতুন কাজের কথা ভাবছে, নতুন রকম ভাবে ভাবছে, লেখার মধ্যে সেটা আসছে এবং তার প্রযোজনার মধ্যেও আসছে। আর শুভজিৎ ব্যানার্জি, থিয়েটার সাইনের, ওর কাজ সে অর্থে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওর থিয়েটারের নানা রকম যে ভাবনা, সামগ্রিক থিয়েটারের যে চর্চা, এবং ওর থিয়েটার সম্পর্কে আমি শুনেছি, নানা রকম নিরীক্ষামূলক কাজ করছেন শুভজিৎ। সুমিত রায় ভালো কাজ করছে। আর প্রীতম মধ্যমগ্রামের বারাসাতে বাড়ি, প্রীতমের টাইটেলটা আমার মনে পড়ছে না, যা প্রীতমও খুব ভালো কাজ করছে। সজল, দক্ষিণ 24 পরগনায় এনএসডি পাস আউট। সজল প্রান্তিক মানুষদের নিয়ে সুন্দরবন এলাকায় সে তার মতো করে একটা অন্য ধরনের খোঁজে, অন্য অন্বেষণে সে আছে। আর বাবানের কথা সর্বজন স্বীকৃত। আসলে গেয়যোগী একটু ভিক্ষে পেতে সময় লাগে। আমার মনে আছে বছর 3-4 আগে আমরা একটা মিউজিক্যাল ওয়ার্কশপ করবো বলে ভাবছি, থিয়েটার মিউজিক্যাল ওয়ার্কশপ করবো বলে। তখন আমি সেটা একটা ন্যাশনাল লেভেলের কাউকে চাইছি। তো সেই রকমভাবে আমি সর্বভারতীয় ক্ষেত্রে যারা কাজ করছেন, আমি তাদের নাম বলছি না, দিল্লির একজনের কাছে জিজ্ঞেস করলাম, নাম বলতেও অসুবিধে নেই, KS রাজেন্দ্রনের সঙ্গে কথা বললাম, তারপরে আমাদের সত্যব্রত রাউতের সঙ্গে কথা বললাম, চন্দ্রদর্শনের সঙ্গে কথা বললাম। তো বলে তোমার তো এলাকায় রয়েছে বলে ওর নাম বললো। সেটা খুবই গর্বের আর কি, খুবই আনন্দের। আর এখন তো স্বীকৃত, ওর সম্পর্কে খুব বেশি কথা না বলাই ভালো। শান্তনুনাথ, জেলা থেকে ওটা ছেলে এবং সে মাটির সঙ্গে সংযোগ রেখেই কিন্তু শান্তনু কাজ করছে। অর্ণ মুখোপাধ্যায় ওই রকম পরিবার থেকে এসছে, তার বাবা মা থিয়েটার করে, সেও খুব সিরিয়াসলি নিরীক্ষামূলক কাজ করছে। এবার আমি যদি একটু বীরভূম এলাকার দিকে যাই, সেখানে দেখা যাচ্ছে সুব্রত ঘটক ও কাজ করছে। উজ্জ্বল একটু সিনিয়র, তবুও উজ্জ্বল অন্যরকম ভাবে কাজ করবার চেষ্টা করছে। হিমাদ্রি শেখর দে, ইন্দ্রায়ুধ পারফরমেন্স স্পেসে ও কাজ করে এবং সেটা আমি দেখেছি। ওকে ছাত্র অবস্থাও ওর সঙ্গে আমার ইন্টারাকশনের সুযোগ ঘটেছে এবং ও যে প্রথম থেকেই অন্যতর ভাবছে সেটাও ধরা যায়, সেটাও বোঝা যায়। এবং অদ্যাবধি সে কিন্তু তার মতো করে সে কাজ করছে, একটা অন্য জার্নিতে সে আছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এছাড়া পার্থ গুপ্ত, থিয়েটার কটেজ, সেও মূলত আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে কাজ করে। সেও থিয়েটার কটেজ ওখানে একটা তৈরি করেছে, সে তার মতো করে কাজ করে, সেটা খুব ইন্টারেস্টিং। এইগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আর কল্লোল ভট্টাচার্যের কথা এখন মোটামুটি সকলেই জেনেছেন এবং আমরা সাতকাহনিয়া, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে থিয়েটার ভিলেজগুলো হয়েছে তার মধ্যে অন্যতম। আসলে আমরা বাইরের কাজগুলো নিয়ে যত বলি, আমাদের নিজের বাড়ির পাশে কেউ থাকলে সেটা নিয়ে তো আমরা খুব বলি না। সেটা ইদানিংকালে অনেকেই জানেন, অনেকেই বলেন, কিন্তু এছাড়া পুরুলিয়ার গৌতম দাসন, ওর কাজ আমি খুবই কম দেখেছি, একটি নাটক বোধহয় দেখেছি, কিন্তু
ও যে মাটির সঙ্গে যোগ রেখে যে কাজ করা সেইটা কিন্তু ওর মধ্যে আছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং থিয়েটারের সঙ্গে মানে আমি যে যে নামগুলো বললাম সেই নামগুলোর মধ্যে থিয়েটারের সঙ্গে না একটা স্ট্রাগল শব্দটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। লড়াই থাকতে হবে প্রতিনিয়ত, লড়াই ছাড়া, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া, ডেডিকেশন ছাড়া ওই আলগা আলগাভাবে কোনো কিছু ওই রাতারাতি বিক্ষত হয়ে যাওয়া এটা বোধহয় সম্ভব না। আর যদি সেটা সম্ভব কখনো হয়ে ওঠে তাহলে সেটা বেশি দিনের জন্য নয়, এটা আমি বিশ্বাস করি। আর নিজের কন্যা ভূমিসুতা, এটা তার কথা বলতে একটু অস্বস্তিই হয়, তবু যখন এদের নাম বলি তখন তার নামটা এর মধ্যে আসতে বাধ্য বলেই আমি বিশ্বাস করি এবং সেটা মনেও করি। ও সম্প্রতি এনএসডি পাস আউট হয়ে এসছে, দুটি প্রযোজনা করেছে, সম্প্রতি ইয়েস বলে একটি নাটক করেছে। তো সেটুকু আমি অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে আমি আমার যে কাজের ধারা তার থেকে ব্যতিক্রম। সেটা অনেক সময় ওর সঙ্গে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। এই যে পুরনোরা আমরা যারা কাজ করছি তার বাইরে গিয়ে কোথাও যে একটা অন্যতর ভাবনা, সেটার জন্য ডিবেট হোক, তর্ক হোক, সেইটা কিন্তু এই যাদের নাম বললাম তাদের মধ্যে আছে। আর রুদ্র আমাকে এটা বলবার জন্য বলেছে, তাই জন্য রুদ্রের নাম বলছি, বিষয়টা এমন নয়। রুদ্র প্রোডাকশন আমি দেখেছি, আসানসোল চর্দাপদের লজ্জা আমি দেখেছি, অত্যন্ত পরিশ্রমী কাজ এবং খুবই কষ্ট করে করছে। ও যখন ছাত্র ছিল তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় এবং তখন থেকে ওর কাজ দেখার আমার অভিজ্ঞতা আছে। তখনও হয়তো দলটা করেনি, কিন্তু খুবই পরিশ্রমী এবং খুবই থিয়েটারের যে সামগ্রিকতা সেইটাতেও বিশ্বাস করে। সেই জন্য রুদ্র কথা বলছি, মানে রুদ্র আমাকে বলতে বলেছে বলে, মানে এই বিষয়ের উপরে কথা বলতে বলেছে বলে ওই কথা বলছি, ব্যাপারটা এরকম কেউ ভাবলে আমার খারাপ লাগবে। কিন্তু এই যে যাদের কথা বললাম এরা কিন্তু দেখবেন একটু অন্য রকমের একটা খোঁজের মধ্যে আছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই বলে শেষ করি। আমার বোধহয় 10 মিনিট সময় ছিল, বোধহয় অলরেডি একটু সময় অতিক্রান্ত হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকুন, এই বলে শেষ করি। শুনতে শুনতে ভাবছিলাম আশিস দাকে আমফানের আগে এই নাট্য আলোচনায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমফানের কবলে পড়ে গোবরডাঙ্গা ওই অঞ্চলগুলির নাট্যদলগুলি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মহলা কক্ষ থেকে শুরু করে সবটাই। তার মধ্যে অনেক বাধা বিপত্তি পার করে তিনি তার ভিডিওটি পাঠাতে পেরেছিলেন। আমরা কৃতজ্ঞ ওই অঞ্চলের দুজন মানুষের কাছে যারা এই আলোচনায় অংশ নিলেন। আমরা কৃতজ্ঞ বাংলাদেশের শ্রী জাহিদ রিপনের কাছে, যিনি ওপার বাংলা থেকে এই আলোচনায় অংশ নিলেন। আমরা অবশ্যই কৃতজ্ঞ শ্রী শেখর সমাদ্দারের কাছে তার বক্তব্যের জন্য, এবং অবশ্যই আমার অন্যতম নাট্যগুরু শ্রী প্রবীর গুহ তার কাছে। প্রত্যেকের বক্তব্য আমাদেরকে সমৃদ্ধ করলো, প্রত্যেকের বক্তব্য থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম অনেক কিছু, সংশোধিত হওয়ার কথা জানতে পারলাম, আমাদের ভালো মন্দ দুই জানতে পারলাম। আরো বক্তব্য রয়েছে, আরো আলোচনা রয়েছে, কারণ বাকি রয়ে গেছে এখনো আমাদের 3টি পর্যায় এবং আরো বেশ কিছু বক্তা। পরের পর্যায়ে কারা বলছেন, কি বিষয়ে বলছেন, যাওয়ার আগে একবার দেখে নিই। নিয়ে বক্তব্য রাখবেন এই বক্তারা। তাদের বক্তব্য আমরা শুনবো। বাংলা থিয়েটারের প্রত্যেকেই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব যারা বক্তব্য রাখবেন। তাহলে নির্ধারিত দিনে আমরা শুনবো এই আলোচনাগুলি। আগামী 14 থেকে 14, 15, 16, 17, 18 জুন ঠিক সন্ধ্যে 6টায় আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আন্তর্জাল নাট্য আলোচনা আসানসোল চর্যাপদ আয়োজিত এই অনুষ্ঠানে 3য় পর্যায়ের বক্তব্য নিয়ে থাকবেন বাংলার প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বরা। তাহলে ভালো থাকবেন,
নাট্যমেবা জয়তে। ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট নামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশিয়ায় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছেটা নাই স্বপ্ন পাড়ি চর্যাপদ, কষ্ট চেপে হাসতে জানে চর্যাপদ, নৃত্যনাট্য মঞ্চ নাটক চর্যাপদ, খোকা খুকু পাগলা দাসুর চর্যাপদ, দাসের দেশে মুক্ত ধারা চর্যাপদ, নানা রঙের দিন বনে যায় চর্যাপদ, কর্মশালা কবে মোড়া চর্যাপদ।